আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কোদণ্ড পাহাড়ের বা রহস্য শুরু হচ্ছে। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কোদণ্ড পাহাড়ের বা রহস্য। হ্যাপি লিসেনিং। হাতিয়াগড় বনবাংলোর চৌকিদার ঘন্টারাম সাবধান করে দিয়েছিল, সম্প্রতি তল্লাটে একটা মানুষকে খুব বাঘের খুব উপদ্রব, কাজেই আমরা যেন সবসময় হুঁশিয়ার থাকি। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারের পাল্লায় পড়ে বরাবর যা হয়, এবারেও তাই হল। হাতিয়াগড় জঙ্গলে কোদণ্ড নামে একটা 1010 ফুট উঁচু পাহাড় আছে এবং সেই পাহাড় থেকে একটা জলপ্রপাত নেমে প্রকাণ্ড জলাশয় সৃষ্টি করে নদী হয়ে বয়ে গেছে। জলাশয়ে নাকি প্রচুর মাছ। কর্নেল ছিপ ফেলে সেই মাছ ধরবেন এবং আমাকে অসংখ্য দিব্যি কেটে বলেছিলেন, না ডার্লিং, পাখি প্রজাপতি আর নয়, এবার মাছ, স্রেফ মাছই আমার লক্ষ্য। ছিপে গাঁথতে পারি বা না পারি সেটা কোনো কথা নয়, ছিপ ফেলে ফাতনার দিকে তাকিয়ে থাকার মধ্যেও একটা অদ্ভুত ব্যাপার আছে জয়ন্ত। জলটাও খুব স্বচ্ছ, কাজেই বড়শির টোপের কাছে মাছের আনাগোনা স্পষ্ট দেখা যাবে। আসলে আমি মাছের মনস্তত্ত্ব নিয়ে ইদানিং একটু মাথা ঘামাচ্ছি, কাজেই ডার্লিং, উফ, বিশেষ করে মনস্তত্ত্বের কচকচে শোনার চেয়ে তক্ষুনি রাজি হয়ে যাওয়াই ঢের ভালো। তাছাড়া বক্তৃতা শোনার চেয়ে মানুষকে খুব বাঘটাকের পেটে গিয়ে লুকানো আরো ভালো। জলাশয়টি এবং পারিপার্শ্বিক অবশ্য সত্যিই সুন্দর, যেন ছবি থাকা ল্যান্ডস্কেপ। অক্টোবরের বিকেলে রোদ্দুরটিও খাসা। কর্নেল ছিপ ফেলে বসে আছেন। স্বচ্ছ জলের তলায় ছোট বড় নানান জাতের মাছের আনাগোনাও দেখতে পাচ্ছি, কিন্তু মাছগুলো বড়ই শিয়ানা। টোপের আনাচে কানাচে ঘুরঘুর করে চলে যাচ্ছে, কিন্তু টোপে মুখ দিচ্ছে না। এদিকে আমার বাঘের ভয়, তাই বারবার পিছন ফিরে ফিরে দেখে নিচ্ছি। বাতাস বন্ধ, কোথাও একটুখানি শব্দ হলেই চমকে উঠছি। কর্নেলের দৃষ্টি কিন্তু ফাতনার দিকে। প্রপাতটা বেশ খানিকটা দূরে বলে জল পড়ার শব্দ অল্প অল্প শোনা যাচ্ছে, একদমই আবছা। একটু পরেই গন্ডগোল বাঁধালো হতচ্ছাড়া বাউন্ডুলে একটা রং বেরঙের প্রজাপতি কোত্থেকে উড়ে এসে ফাতনার উপরে বসল, আর অমনি যথারীতি প্রকৃতিবিদের মাথা খারাপ হয়ে গেল। ক্যামেরাটি তাক করলেন, কিন্তু ধূর্ত প্রজাপতি বেগতিক বুঝে উড়ে গেল। তখন বাইনোকুলারে চোখ রেখে উঠে দাঁড়ালেন। তারপর জয়ন্ত, জয়ন্ত, শিপটা বলে উধাও হয়ে গেলেন। আমি ডাক থেকে চুপ করলাম। কর্নেল! রাগে ক্ষোভে মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। একই বলে স্বভাব যায় না মনে। কিন্তু কর্নেলের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে মানুষ খেকো বাঘটার আতঙ্ক আমাকে পেয়ে বসল। আমায় যেন কাঠ করে ফেলল। এমনই কাঠ, সেই মুহূর্তে ছিপের হুইলে ঘর ঘর শব্দ হল এবং শেষে বড়শি গেলা শক্তিমান। অমনি বাঁদিকে ঝোপের আড়াল থেকে প্রকৃতিবিদের গলা শুনতে পেলাম, তোমাকে ছিপটার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত। ছিপটা তখন জলার মাঝখানে একবার খাড়া হচ্ছে, একবার কাত হচ্ছে। হ্যাঁ, সরি কর্নেল, কিন্তু আপনি দিব্যি করেছিলেন পাখি প্রজাপতির পেছনে দৌড়বেন না। কর্নেল ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, অভ্যাস ডার্লিং, অভ্যাস। যাই হোক, ঘন্টার আমি এখন ভরসা। আশা করি মাস্টার লোফেসে। হঠাৎ কোথাও পরপর দুবার গুলির শব্দ শোনা গেল। কর্নেল থেমে কি কান খাড়া করে শুনলেন। ব্যস্তভাবে বললাম, কোন শিকারী? নিশ্চয় মানুষকে বাঘটাকে গুলি করল। কর্নেল বললেন, রাইফেলের গুলির শব্দ। এসো তো, ব্যাপারটা দেখা যাক। উনি পা বাড়ালে বললাম, জঙ্গলে কোথায় কোন শিকারী গুলি করলো খুঁজে বের করবেন কিভাবে? কান জয়ন্ত, কান।
কর্নেল নিজের একটা কান দেখালেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মার জঙ্গলে গেরিলা যুদ্ধের ট্রেনিং নিয়েছিলাম। কোন শব্দ কোন দিকে কত দূরে হলো সেটা আঁচ করতে পারি। চলে এসো। যেতে যেতে প্রতি মুহূর্তে আশঙ্কা করছি বাঘটা না মনে জখম হয়ে থাকলে দুইবার তার সামনে গিয়ে যদি পড়ি তো অবস্থা হবে শোচনীয়। তবে কর্নেল আমার আগে যাচ্ছে, সেটাই ভরসা। যখনই বাঘ তার উপরে ঝাঁপ দেবে, আর ঝাঁপ দিলেই আমি চাচা আপন প্রাণ বাঁচা বলে পিঠ টান দেব। কোনো মানে হয়? ক্রমশ জঙ্গল ঘন হচ্ছিল। একে তো বিকেলবেলা, তার উপর ঘন এবং উঁচু নিচু গাছের ছায়া আবছা আধার করে রেখেছে। কর্নেল হন্তদন্ত হাঁটছেন, আমি বারবার হোঁচট খাচ্ছি। উফ! একখানে একটু খোলামেলা জায়গা, ঘাসে ঢাকা জমি। জমিটার মাঝখানে একটা প্রকাণ্ড পাথর। পাথরের নিচের ঘাসগুলো বেশ উঁচু। তার ভেতরে কি একটা নড়াচড়া চোখে পড়ল। তখন কর্নেল দৌড়ে গেলেন, সঙ্গে আমিও। গিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত দেহে একজন মানুষ পড়ে রয়েছে। পরনে আঁটো-সাঁটো শিকারীর পোশাক, পায়ে হান্টিং জুতো, এক পাশে রাইফেলটা ছিটকে পড়ে আছে। ফলা ফলা পোশাক আর চাপ চাপ রক্ত। কর্নেল তার মুখের কাছে ঝুঁকে গেলে অতি কষ্টে বললেন, তারপর শরীরটা বেঁকে স্থির হয়ে গেল। কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন। উত্তেজিত ভাবে বললাম, বাহ! বললেন, মানে বাঘ? কর্নেল, মানুষকে বাঘটাকে আক্রমণ করেছিল? কর্নেল চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখছিলেন। তারপর রাইফেলটা কুড়িয়ে নিলেন। চেম্বার খুলে পরীক্ষা করে দেখে আসতে বললেন, অটোমেটিক রাইফেল। কিন্তু কর্নেল ঘাসে ঢাকা জমিটার উপরে হুমড়ি খেয়ে কিছুক্ষণ কি সব দেখলেন। জিজ্ঞেস করলাম, কিন্তু কি কর্নেল? কর্নেল বললেন, জয়ন্ত, তুমি বডি পাহারা দাও, এই রাইফেলটা নাও। সাবধান। আবার মনে করিয়ে দিচ্ছি, এটা অটোমেটিক। এই পাথরটা যথেষ্ট উঁচু আর নিরাপদ। তুমি পাথরটায় বসে বডি পাহারা দেবে। আমি আসছি বলে রাইফেলটা আমার হাতে দিয়ে ব্যস্তভাবে জঙ্গলে ঢুকলেন এবং নিপাত্তা হয়ে গেলেন। কোনো আপত্তি করার সুযোগই পেলাম না। হাতে রাইফেল, তাতে কি? এই ভদ্রলোকের অবস্থাটা কি হয়েছে? শিকারের বয়ে পড়েছি, মানুষকে বাঘ অতিশয় ধরত। সাবধানে উঁচু পাথরটার মাথায় চড়ে বসলাম। অদূরে পাহাড়টার কাঁচ ছুঁয়েছে সূর্য। রোদ্দুর ফিকে হয়ে আসছে। এতক্ষণে পাক পাখালির তুমুল কলরব শোনা গেল। কর্নেল কখন ফিরবেন কে জানে। কাছাকাছি জঙ্গলের ভেতর মানুষকে কোথাও নিশ্চয়ই ওত পেতে বসে আছে, আর এই শিকারটিকে কর্মড়িয়ে খেতে আসবে। তখন ধরা যাক গুলি করলাম, কিন্তু যদি ফসকে যাই গুলি, বাঘটা লাফ দিয়ে আমাকে সর্বনাশ। দরদর করে ঘাম ঝরতে থাকলো। জীবনে এমন সাংঘাতিক অবস্থায় কখনো পড়েছে বলে মনে পড়ে না। পাথরটার সবচেয়ে উঁচু অংশে বসে আছি, তার নিচে রক্তাক্ত মৃতদেহ চোখে পড়ছে না। পড়লে ওই ক্ষতবিক্ষত দেহ দেখে আরো ভয় পেয়ে যেতাম। কিন্তু কর্নেল আমাকে মরার পাহাড়ায় বসিয়ে রেখে কোথায় গেলেন? বাংলো এখান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে। চৌকিদার ঘণ্টারামকে দিয়ে হাতিয়াগড় টাউনশিপে খবর পাঠাবেন নাকি? কার কাছে খবর পাঠাবেন? হয়তো থানায়। তাহলে এখানে কর্নেল এবং পুলিশ এসে পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে যাবে। এদিকে আবার সঙ্গে টর্চ নেই। এইসব দুর্ভাবনায় অস্থির হচ্ছি। এমন সময় সামনেকার জঙ্গল করে দুজন লোক বেরিয়ে এলো। তারা হন্তদন্ত হয়ে এগিয়ে এলো আমার দিকে। একজন হিন্দিতে বলল, হায় রাম, বাবুজির বারাতেই ছিল। তারপর রক্তাক্ত দেহটির দিকে ঝুঁকে কান্নাকাটি শুরু করে দিল। হায় হায় হায়, কা হো গয়া জি। অন্যজন বলল, অত করে বারণ করলাম, বাবুজি কিছুতেই শুনলেন না। হায় 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 হায়, এ কি হলো? জিজ্ঞেস করলাম, আপনারা কোত্থেকে আসছেন? প্রথমজন চোখ মুছে বলল, হাতিয়াগড় থেকে বাবুজি। একজন পুরো সাহেব খবর দিলেন আমাদের বাবুজি বাঘের পাল্লায় পড়ে মারা গেছেন। দ্বিতীয়জন বলল, দেরি করো না, হাত লাগাও।
এখানে বডি পড়ে থাকলে মানুষকে বাঘটা বডি খেতে আসবে। ওঠাও। প্রথমজন বলল, বাবুচির বন্দুক কোথায় গেলো? বললাম, এই যে দেন স্যার, বাবুচির খুব শখের বন্দুক ওটা। এই সময় কাছাকাছি কোথাও জঙ্গলের ভেতরে বাঘটা ডাকলো। তারপর চাপা গড় গর্জনও শোনা গেল। আমি পাথর থেকে নামতেই রাইফেলটা আমার হাতে দেখা মাত্র প্রথম লোকটা হাত বাড়ালো। রাইফেল বগল দাপা করে প্রথম লোকটি তাড়া দিল। বাঘটা এসে পড়েছে, বডি ওঠাও, বডি ওঠাও। দুজনেই তাগড়াই চেহারা লোক, গায়ে জোর আছে তাতে সন্দেহ নেই। শিকারী ভদ্রলোকের রক্তাক্ত মৃতদেহ কাঁধে তুলে ওরা ব্যস্তভাবে হাঁটতে শুরু করলো। আমি ওদের অনুসরণ করলাম। জঙ্গলের ভেতর ততক্ষণে আবছা আঁধার ঘনিয়েছে। ওরা লম্বা পায়ে দৌড়চ্ছে, নাগাল পাচ্ছি না। খানিকটা এগিয়ে গেছি, ডান দিকে আবার বাঘের গর্জন শোনা গেল। একখানে গাছপালার ফাঁক করে একটু ফিকে আলো এসে পড়েছে। সেখানে একটা ঝোপের ফাঁকে বাঘের মাথা দেখতে পেলাম। অমনি আমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মাথা খারাপই বটে, নইলে কি করে গাছে চড়ে বসলাম এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। গাছটা অবশ্য তত উঁচু নয় এবং কয়েকটা ডাল নিচুতে নাগালের মধ্যেই ছিল। যতটা উঁচুতে পারা যায় উঠে গেলাম। হাত ছড়ে গেল, জামাও একটু একটু ফর্দাফাই হলো। ডালে বসে নিচের দিকে লক্ষ্য রাখলাম। বাঘটা মরা হাতছাড়া হওয়ার আগে এবার আমাকেই খাওয়ার জন্য ফন্দি বিক্রি পাকাচ্ছে নাকি? শিকারের বয়ে বাঘের কাছে চড়ার কথাও পড়েছি, সেটাও দুর্ভাবনার ব্যাপার। কিন্তু বাঘটা আর গর্জন করছে না। হয়তো মরাবাহী লোক দুটোকেই চুপি চুপি অনুসরণ করেছে। এখন কথা হলো, কর্নেলের কাছেই ওরা যদি ওদের বাবুচির খবর শুনে থাকে, অথচ কর্নেল ওদের সঙ্গে এলেন না কেন? সম্ভবত ওরা দৌড় এসেছে এবং কর্নেল তাই ওদের নাগাল পানি। এবার হয়তো যে কোনো মুহূর্তে এসে পৌঁছে যাবেন। কান খাড়া করে বসে রইলাম। কতক্ষণ কেটে গেল। জঙ্গল অন্ধকারে ছমছম করতে লাগলো। চারিদিকে নানান রকমের ভুতুড়ে শব্দ। কাঠ হয়ে বসে আছি। হঠাৎ নিচের দিকে টর্চের আলোর ঝলক এবং কর্নেলের গলা শুনতে পেলাম। এই যে, এইদিকে কর্নেল, কর্নেল! নিচে থেকে আমার উপর আলো এসে পড়ল। তুমি গাছের ডগায় কি করছো জয়ন্ত? তারপর ওর স্বভাবসিদ্ধ হাহা অট্ট হাসি। ড্রাগ চেপে অতি কষ্টে গাছ থেকে নেমে বললাম, কোনো মানে হয়? লোকেদের খবর দিয়ে সে এতক্ষণে জিজ্ঞেস করছেন গাছের ডগায় কি করছি? কর্নেলের সঙ্গে একজন পুলিশ অফিসার আর জনাতি কনস্টেবল এসেছেন। কর্নেল আমার কথা শুনে বললেন, লোকেদের খবর দিয়ে মানেটা কি? যাদের খবর দিতে গিয়েছিলাম তারা তো আমার সঙ্গেই এসেছেন। অবাক হয়ে বললাম, কিন্তু দুজন লোক যে বডি তুলে নিয়ে গেল। তারাই বলল, মাই গুডনেস! আমাকে থামিয়ে কর্নেল বলে উঠলেন, আমারই বুদ্ধির ভুল জয়ন্ত, আমাকে নির্ঘাত ৭২-এ ধরেছে। সব শোনার পর কর্নেল বললেন, ছি 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 জয়ন্ত, এমন বোকামি করে বসবে ভাবতে পারিনি। যাই হোক, চলুন মিস্টার সিনহা, আগে ঘটনাস্থলটা দেখা যাক। পুলিশ অফিসারটির নাম মিস্টার সিনহা। তিনি পা বাড়িয়ে বললেন, জয়ন্ত বাবু বললেন সত্যি বাঘটাকে দেখেছেন, গজটা নিয়েও শুনেছেন, কাছেই ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে গেল দেখছি। কর্নেল এদিকে ওদিকে টর্চের আলো ফেলছিলেন। একখানে আলো পড়তেই বাঘের মাথাটা ঝোপের ফাঁকে দেখা গেল। সবাই থমকে দাঁড়ালেন। কনস্টেবলের বন্দুক তাক করল। কর্নেল তাদের বললেন, সবুর, খামোখা গুলি খরচ করে লাভ নেই। তারপর নির্ভয়ে এগিয়ে গেলেন ঝোপটার দিকে। বাঘটা আর একটুও গর্জন করছিল না। কর্নেল সোজাকে বাঘের মাথাটা খামচে ধরলেন এবং হা হা করে হেসে উঠলেন। মিস্টার সিনহা বলেন, এ কি কর্নেল? হ্যাঁ, একটা নিছক ডামি মন্ডু, নকল মন্ডু। কর্নেল বাঘের মন্ডুটা উপরে নিয়ে আমাদের কাছে এলেন। আসলে জয়ন্তকে ভয় দেখাতেই চালাকি করেছিল, বললাম।
কিন্তু বাঘের ডাক? ওটাও নকল জয়ন্ত। অনেক শিকারী অবিকল বাঘের ডাকে নকল করতে পারেন। জিম করবেট বা অ্যান্ডারসনের শিকার কাহিনীতে পড়েছি। তাছাড়া জয়ন্ত যে অবস্থায় পড়েছিল, শিয়ালের ডাককে বাঘের ডাক বলে ভুল হতো। আমি অত বোকা নই। মজাটা এই যে নিজের বোকামি নিজে টের পাওয়া যায় না ডার্লিং। কেউ এসে মরাটা দাবি করলে সেটা না হয় দেওয়া চলে, রাইফেলটা কিন্তু দেওয়া চলে না। খোলা জায়গাটায় কিছু আলো আছে তখনও। মিস্টার সিনহা ঘাসের উপর রক্তের ছাপ টর্চের আলোয় খুঁটিয়ে দেখছিলেন। বললেন, তলার মাটিটা নরম, কিন্তু সত্যিই বাঘের পায়ের ছাপ নেই। নেই, কর্নেল বললেন। সেটাই আমার সন্দেহের কারণ। মিস্টার সিনহা ব্যস্ত হয়ে উঠলেন। কর্নেল, বডিটা কোথাও পুড়িয়ে নষ্ট করে ফেলবে, এখনই ব্যবস্থা নেওয়া দরকার। এতক্ষণে লক্ষ্য করলাম তার হাতে একটা ওয়াকি টকি রয়েছে। বেতারে চাপা গলায় থানায় মেসেজ পাঠালেন, হ্যালো, কোড আলফা, কোড আলফা। তারপর বললেন, চলুন কর্নেল, ফেরা যাক। আপনাদের বাংলায় পৌঁছে দিয়ে যাব। সামান্য দূরে জঙ্গলের একটের পিছের রাস্তা, সেখানে পুলিশের জিপ অপেক্ষা করছিল। ফরেস্ট বাংলোর বারান্দায় বসে কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, শিপটার মাস্টার কথা ভেবে এই রাত্রে আমার ঘুমের 12টা বেঁচে যাবে ডার্লিং। সকালবেলা কিন্তু ওই শিকারী ভদ্রলোক পান্ডেজির ব্যাপারটা আমার ঘুমেরও 12টা বাজাবে কর্নেল। কর্নেল হাসলেন। হ্যাঁ, ব্যাপারটা অবশ্য রহস্যময়, তবে স্রেফ তোমার বোকামির জন্য রহস্যটা ঘনীভূত হলো। তোমার হাতে একটা রাইফেল ছিল জয়ন্ত, 5টা গুলির 3টে ভরা ছিল। তুমি ওদের বডি তুলে নিয়ে যাওয়া ঠেকিয়ে রাখতে পারতে, অন্তত যতক্ষণ আমি ফিরছি। কিন্তু আপনি তো কোনো আভাস দিয়ে যাননি। ঘটনার আকস্মিকতায় ডার্লিং। কর্নেল সাদা দাড়ি চুলকে পড়লেন, তোমার গুলির শব্দ, তারপর পান্ডেজি বাবুলেই শেষ নিঃশ্বাস ফেললেন। বাঘের কথাই ভাবা সেই মুহূর্তে স্বাভাবিক। তারপর মনে হলো গলি খাওয়া বাঘ শিকারীর উপরে ঝাঁপ দিলেও গর্জন করবে ক্রমাগত, অথচ গর্জনের শব্দ শুনিনি তো। তখনই প্রথম সন্দেহ জাগলো, এটা কোনো হত্যাকাণ্ড নয় তো। সম্ভবত আমাদের হঠাৎ গিয়ে পড়ায় খুনিরা গা ঢাকা দিয়ে পালিয়েছে। তাছাড়া ঘাসের তলায় বাঘের পায়ের ছাপ নেই। আচ্ছা কর্নেল, এই পান্ডেজি ভদ্রলোক কে? কর্নেল কফি শেষ করে চুট ধরলেন। তারপর অভ্যাস মতো চোখ বুজে বললেন, শেখচরণ পাণ্ডে হাতিয়াগড়ের বনেদি বংশের মানুষ। শিকারে প্রচন্ড নেশা ছিল। আমার একজন পুরনো বন্ধু বলতে পারো ওকে। তারপর চোখ খুলে ফের চাপাসরে বললেন, আসলে জয়ন্ত, এই পান্ডেজির চিঠি পেয়েই এবার আমাদের এখানে আসা এবং ওই প্রপাতের জলায় মাছ ধরতে যাওয়া। চমকে উঠে বললাম, কোন চিঠি? গোয়েন্দা প্রভুর জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা ভাঁজ করে চিঠি বের করে বললেন, এই চিঠিটা পড়ে দেখো। চিঠিটা পড়ে আরো অবাক হয়ে গেলাম। ইংরেজিতে লেখা চিঠিটার বাংলা করলে এই দাঁড়ায়, প্রিয় কর্নেল, সম্প্রতি হাতিয়াগড় এলাকার একটা ধূর্ত মানুষকে বাঘের উপদ্রব দেখা দিয়েছে। মানুষকে বাঘ ধূর্ত হয়, কিন্তু এই বাঘটা এমনই ধূর্ত যে তার মানুষ মারার খবরই শুধু শুনি, কিন্তু মরার কোনো পাত্তাই পাই না। খুব খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো, কোদণ্ড পাহাড়ের জলপ্রপাতের নিচে যে জলটা আছে, সেখানে বাঘটা জল খেতে আসবে এই ভেবে পরপর 3টে রাত ওত পেতে বসেছিলাম। প্রতি রাতেই একটা অদ্ভুত জিনিস দেখেছি। প্রপাতের দিকটাতে একটা উঁচু পাথর জল থেকে মাথা তুলেছে, সেটা দেখতে কাচিমের খোলের মতন। ওখানে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে, তারপর নিভে যায়। এখন কৃষ্ণপক্ষ চলছে, মাঝরাত্রে জ্যোৎস্নায় সব দেখতে পাই। প্রথমে আলোটা জ্বলে, তারপর দেখি একটা ছোট্ট নৌকো এগিয়ে চলেছে আলোটার দিকে। প্রথম 2টো রাত ভেবেছিলাম জেলে নৌকো মাছ ধরছে, কিন্তু মানুষকে বাঘের উপদ্রব চলছে। কাদের এত সাহস হতে পারে? 3য় রাতে জোরালো টর্চের আলো ফেলে নৌকোর লোকগুলোকে ডাকলাম, ওহে, কে তোমরা?
অমনি ওরা নৌকো অন্যদিকে ঘুরিয়ে দক্ষিণ পারে চলে গেল। অনেকটা ঘুরে পিচ রাস্তার ব্রিজ হয়ে সেখানে গেলাম। নৌকোটা বাঁধা আছে, লোক নেই, ব্যাপারটা রহস্যময়। সকালে আবার গেলাম সেখানে, নৌকোটা নেই। আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। অনুগ্রহ করে রহস্যটা ফাঁস করে যান, শুভেচ্ছা রইল। এতে শিবচরণ পাণ্ডে। চিঠিটা ফেরত দিয়ে বললাম, রহস্যের গন্ধ পাচ্ছি বটে। প্রচুর রহস্য। কর্নেল দাড়ি নেড়ে সায় দিলেন এবং চড়াটাকে হাত বুলিয়ে বললেন, আচ্ছা জয়ন্ত, এই ব্যাপারে তোমার কি মনে হয়? একটু হেসে বললাম, আমি তো বোকা। না না, বোকারা গাছে চড়তে পারলেই বুদ্ধি খোলে। এটা একটা চীনা প্রবাদ। তুমি গাছে চড়তে পেরেছো ডার্লিং। তা ঠিক, তা ঠিক। তারপর থেকে আমার মাথা সত্যি খুলে গেছে। এখন বুঝতে পারছি ওই চলাই কেউ বা কারা গোপনীয় কিছু করছে, এবং পান্ডিজি সেটা দেখতে পেয়েছিলেন বলেই তাকে মেরে ফেলা হলো। আমরা গিয়ে না পড়লে, সরি, আপনি গিয়ে না পড়লে ওটা মানুষকে কো বাঘের হাতে মৃত্যু বলে চালানো সোজা ছিল। বাহ, অপূর্ব, খাসা বলেছ ডার্লিং। বৃদ্ধ খুকুর মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। প্রশংসায় খুশি হয়ে বললাম, এই মানুষকে কো বাঘের ব্যাপারটা রটানো বলে মনে হচ্ছে, যাতে জঙ্গলে লোকেরা না ঢোকে। কর্নেল সায় দিয়ে বলেন, ঠিক ঠিক, বিশেষ করে ওই জলায় জেলেরা মাছ ধরতে যায়, তারাও বাঘের ভয় যাতায়াত বন্ধ করেছে। যাই হোক, সকাল ছাড়া আপাতত আর কিছু করার মতো নেই। তবে সত্যিই জয়ন্ত, আমার ছিপটাও খুব দামি, আর মাছটাও নিশ্চয়ই বড়। দেখা যাক ঘন্টারাম মাস্টার লোভে আমার ছিপটা উদ্ধার করে দেয় নাকি। ঘন্টারাম, ওহে ঘন্টারাম, এ ধরাও তো। ঘন্টারামের সারা পাওয়া গেল কিচেন থেকে। জি সব। সে রাতের খাবার তৈরি করছিল। এই সময় হঠাৎ কর্নেল মুচকি হেসে চাপা গলায় বললেন, কিন্তু জয়ন্ত, তোমার থিওরিতে একটা কটকা থেকে যাচ্ছে। পান্ডেজির শেষ কথাটি, বাহ, এই সম্পর্কে তোমার কি বক্তব্য? এবার একটু ঘাবড়ে গেলাম। বললাম, বা রহস্য সত্যি গোলমেলে। ওকে যদি মানুষই হত্যা করে থাকে, বা মানে বাঘ বলছে, এটাই বা বললেন কেন? বলেই ফের বুদ্ধি খুলে গেল। হ্যাঁ কর্নেল, বুঝেছি। পান্ডে যেই নকল বাঘের মুন্ডুটা চোপের ফাঁকে দেখেছিলেন, মুন্ডুটা। তুমি হয়তো ঠিকই বলেছ ডার্লিং। এই নকল মুন্ডু সম্পর্কে হয়তো পান্ডেজির কিছু বক্তব্য ছিল। মৃত্যু সেই কথাটা শেষ করতে দেয়নি। যাই হোক, শেষ পর্যন্ত ব্যাপারটা বড় রহস্য আটকে যাচ্ছে। নকল বাঘের মুন্ডুর কথাই বা বলতে গেলেন কেন পান্ডেজি? এতক্ষণে ঘন্টারাম সিলাম দিয়ে ঘরে ঢুকলো। কর্নেল বললেন, এসো ঘন্টারাম, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। ঘন্টারাম বিনীতভাবে বলল, বলিয়া কর্নেল সাহেব। তাকে খুব গম্ভীর দেখাচ্ছিল। রাতে ভালো ঘুম হয়নি। ভোরের দিকেই বোধহয় ঘুমটা আমাকে বাগে পেয়েছিল। কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। বললেন, 9টা বাজে, এবার উঠে পড়ো। একটু অবাক লাগলো। কর্নেলের প্রাতঃভ্রমণে বেরোনোর অভ্যাস আছে জানি, কিন্তু পড়াপড়ি সবখানে 7টা সাড়ে 7টার মধ্যে ঘোরাঘুরি শেষ করে এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে দেন। অথচ আজ সকালে 9টা অব্দি বাইরে ছিলেন। তারপরেই মনে পড়ে গেল সেই ছিপ উদ্ধারের কথা। তাহলে ঘন্টারামকে নিয়ে প্রপাতের জলায় ছিপ উদ্ধারে গিয়েছিলেন, তাই এত দেরি। বললাম, ছিপটা পেলেন? কর্নেল গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, না, ঘন্টারামের ধারণা এতক্ষণ কয়েক মাইল দূরে চলে গেছে নদীর দিক দিয়ে। কোনো আদিবাসী বস্তির কাছে গিয়ে পড়লে তাদের পেটে মাছটা হজম হয়ে গেছে। অবশ্য ছিপটা উদ্ধার করা যায়, দেখা যাক। বলে ইজি চেয়ারে বসে পড়লেন। চোখ বন্ধ, দাড়িতে আঙুলের চিউনি কাটতে লাগলেন। বাথরুম সেরে এসে দেখি টেবিলে ব্রেকফাস্ট রেডি। কি ব্যাপার, আপনি খুব মুষড়ে পড়ছেন দেখছি।
কিন্তু ঘন্টারামের মুখটা বড় বেশি তুম্বু হওয়ার কারণ আশা করছি মাছ না পাওয়ার ব্যর্থতা নয়। হ্যাঁ, ঠিকই ধরেছ জয়ন্ত। বৃদ্ধ ঘুঘু মিটিমিটি হাসতে লাগলেন। বেচারাকে সাত সকালে বড়শি বেঁধে মাছের বদলে একটা মরা কাটতে হয়েছে। মরা? পান্ডেজি ডেড বডি। কর্নেল টোস্টে কামড় দিয়ে বললেন, ওই পুলিশ অফিসার মিস্টার সিনহা খুবই জেদি মানুষ। তল্লাটের বন জঙ্গল শ্মশান মশান সারারা চষা হয়েছে। বেগতিক দেখে খুনিরা পান্ডেজির বডি ওই জলার তলায় পাথর বেঁধে ডুবিয়ে রেখেছিল, আর ঘন্টারাম সেটা উদ্ধার করেছে। কিন্তু কর্নেল খাওয়ায় মন দিলেন। বললাম, কিন্তু কি? ওই বা। চুপ করে গেলাম। এই সময় দরজাতে চোখে পড়ল বাংলোর লনে ঘন্টারামের হামাগুড়ি দেওয়া বাচ্চা সে নকল বাঘের মুন্ডুটা নিয়ে খেলা করছে। তার মা এসে বাচ্চাটাকে বকাবকি করার পর কোলে তুলে নিল এবং মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিল। বুঝলাম ঘন্টারামের বউ ওটাকে অলক্ষণে ভাবছে, কিন্তু মুন্ডুটা কর্নেল কি বাচ্চাটাকে উপহার দিয়েছিলেন? প্রখ্যাত গোয়েন্দা প্রবর কিভাবে সেটা আঁচ করে বললেন? জয়ন্ত, ঘন্টারামের বউ খুব ভয় পেয়ে গেছে। ওর ধারণা জীবজন্তুর নকল মুন্ডু বানানো ঠিক নয়, এতে তাদের নিয়ে ঠাট্টা করা হয়। তার উপর আবার মানুষকে কো বাঘটা রেগে আগুন হয়ে গেছে এতে। কর্নেল অট্টহাসিতে ফেটে পড়লেন। একটু পরে কফিতে মন দিলেন। বললাম, জলার সেই কাছিমের খোলের মতো পাথরটা পুলিশকে পরীক্ষা করল না? ওখানেই তো পান্ডেজি আলো দেখেছিলেন। নিরেট পাথর। কর্নেল চুরুট জেলে ধোঁয়া উড়িয়ে বললেন, হ্যাঁ, নৌকনে ওখানে গিয়েছিলাম। তাছাড়া পাথরটা বেচায় পিছল, ওটা কঠিন, উঠলেও দাঁড়িয়ে থাকা চায় না। মিস্টার সিনহা পাহড়কে চলে পড়ে গেলেন। পুলিশের উর্দি রিভলভার সব ভিজে কেলেঙ্কারি। একটু ভেবে বললাম, তাহলে আলোটা অন্য কোথাও দেখে থাকবেন পান্ডেজি। দূর থেকে দেখা ভুল হতেই পারে। কর্নেল উঠে দাঁড়ালেন। জয়ন্ত, চলো বেরোনো যাক। চিপ উদ্ধারে নাকি? না, আমরা কোদণ্ড পাহাড়ে জলপ্রপাতের মাথায় উঠব। ডার্লিং, একটু কষ্ট কর। এসো বেরিয়ে পড়ি। এই খেয়ালি পুরোর পাল্লাই পড়ে অনেকবার ভুগেছি, কিন্তু সেই কথা বলতে গেলে উনি আমার মাথার ঘিলুর দিকে আঙুল তুলবেন। কাজেই কথা না বাড়ানোই ভালো। তবে এবারকার কোদণ্ড পর্বতারোহণ মন্দ লাগছিল না। প্রপাতটা শুধু সুন্দর নয়, যেন একটা প্রাকৃতিক অর্কেস্ট্রা। তাছাড়া দুধারে বৃক্ষলতা এবং রং বেরঙের ফুলে সাজানো। ফুল থাকলে প্রজাপতি থাকবে এবং গাছ থাকলে পাখি। তাই প্রকৃতিবিদ প্রপাতের মাথায় চড়তে চড়তে প্রচুর ছবি তুললেন। বাইনোকুলার চোখ রেখে কতবার থেমে পড়লেন। আমি যখন মাথায় পৌঁছে গেছি তখন উনি ফুট 20 নিচে একটা পাথরের চাতালে দাঁড়িয়ে ক্যামেরা তাক করে আছেন। ওপরে আসলে একটা নদী। নদীটা এখানে এসে নিচে ঝাঁপ দিয়ে প্রপাত সৃষ্টি করেছে। গনগনে রোদ্দুর, তাতে পাহাড়ে চড়ার পরিশ্রম। উফ, হাঁপ ধরে গেছে। একটা ঝাঁকড়া গাছের ছায় গিয়ে দাঁড়ালাম, যেখানে পাথর মাটি মিশে আছে। ঘন জঙ্গল, দূরে উত্তরে বনবাংলোটি দেখা যাচ্ছিল। ক্লান্তভাবে গাছের নিচে পাথরটাতে বসেছি, অমনি পেছন জমে মচমচ শব্দ হলো। ঘুরে দেখার সঙ্গে সঙ্গেই দুটো লোক বাঘের মতো আমার উপরে এসে পড়ল এবং মুখে টেপ সেটে দিল। চেঁচানোর কোনো সুযোগই পেলাম না। কাল বিকেলের দেখা সেই লোক দুটোই বটে। একজন একটা ছুরি গলায় ঠেকিয়েছিল, কাজেই হাত পা নাড়ানো বা ধস্তাধস্তির কোনো উপায় নেই। নড়লেই গলায় ছুরি ঢুকে যাবে। তারপর আমার চোখে রুমাল পড়ল এবং আমি টের পেলাম আমি এবার ওদের কাঁধে। কাল বিকেলে পান্ডেজির মরা যেভাবে বয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবেই আমাকে ওরা বয়ে নিয়ে চলল। কতক্ষণ পরে কাঁধ থেকে আমাকে নামিয়ে বসিয়ে দিল। তারপর চোখ থেকে রুমাল খুলে দিল। মুখের টিপটা কিন্তু খুলল না। জায়গাটা প্রথম কিছুক্ষণ অন্ধকার বলে মনে হচ্ছিল। একটু পরেই দৃষ্টি পরিষ্কার হলো। তখন দেখলাম এটা একটা মন্দির, ফাটল ধরা এবং পুরো মন্দির। সামনে বেদির উপরে শিবলিঙ্গ। বেদির এক পাশে একজন গবদা গবদা সন্ডা মার্কা চেহারার লোক পা ঝুলিয়ে বসে আছে। পেল্লায় তার গোপ,
সে খৈনিরও ছিল। খৈনিটা দুই সেঙ্গাতকে বিলি করে বাকিটুকু নিজের মুখে ঢোকালো। তারপর হিন্দিতে বলল, টেপটা খুলে দে, কথা বের করি। হ্যাঁচকা টানে আমার মুখে টেপ খুলল একজন। যন্ত্রণায় আহ করে চেঁচিয়ে উঠলাম। বেদির লোকটা বলল, এই ছোট টিকটিকি, পান্ডে বেটার ছেলে মরার সময় কি বলেছে? ভয়ে ভয়ে বললাম, বা। চুপ বলে সে পাশ থেকে একটা জিনিস তুলে দেখালো। জিনিসটা অবিকল মানুষের হাতের করণ। দেখেছিস সেটা কি? এর নাম বাগনক। পান্ডের মতো ফলাফলা করে ফেলবো, সত্যি করে বল। মিনতি করে বললাম, বিশ্বাস করুন, পান্ডেজি শুধু বাবলি মারা যান। শুধু বা, আর কিচ্ছু নয়। বলে সে বাগনকটা উঁচিয়ে ধরল। আঁতকে উঠে বললাম, বিশ্বাস করুন, শুধু বা। লোকটা তার সাঙ্গাত দুজনকে বলল, যাও, তোমরা এবার বুড়োকে ধরে নিয়ে এসো, আর বেগর বাই কোলে ছুড়ে প্রপাতের তলায় ফেলে দেবে। ওরা তক্ষুনি বেরিয়ে গেল। কর্নেলের জন্য আতকে কাঠ হয়ে রইলাম। লোকটা বলল, এই ও লোক, বা মানে কি বুঝেছিস? আগে বা মানে বাঘ। আর ওই দাড়িওয়ালা বুড়ো কি বুঝেছে? আমাকে তো উনি কিছুই খুলে বলেননি। লোকটা উঠে দাঁড়ালো, বলল, বড্ড দেরি করছে, হলোটা কি? একটা 72 বুড়োকে ধরে আনতে এতক্ষণ লাগছে কেন? বলে সে মন্দিরের দরজার কাছে গেল। তারপর আপন মনে গজগজ করতে লাগলো, কি ব্যাপার, আসছে না কেন? কোথায় গেল এরা? এই সুযোগ ছাড়া ঠিক হবে না। গায়ের জোরে ওর সঙ্গে এটে ওঠা যাবে না। তাই নিঃশব্দে হাত বাড়িয়ে বেদি থেকে বাগনকটা তুলে নিলাম। কিন্তু তক্ষুনি লোকটা কিভাবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ালো। তারপর আমার হাতে ওটা দেখেই পকেট থেকে ছুরি বের করলো। আমার হাতে বাগনক, ওর হাতে ছুরি। পরস্পর পরস্পরকে তাক করছি এবং দুজনের মুখ থেকেই হুম হাম গর্জন বেরোচ্ছে। তবে রে আজ দুজনেই বেদি চক্কর দিচ্ছি। আমি মরিয়া, সব মরিয়া। হঠাৎ সেই সময় শিবলিঙ্গটা নড়তে শুরু করলো। তারপর এক পাশ কাত হয়ে পড়লো এবং আমাদের দুজনকেই হক চকিয়ে একটা মুন্ডু বেরিয়ে পড়লো। মুন্ডুটিতে টুপি এবং সাদা দাড়ি। নাকি স্বপ্ন দেখছি? না ডার্লিং, স্বপ্ন নয়। এক লাফে কর্নেল বেদি ফুড়ে বেরিয়ে রিভলভার তাক করে লোকটার দিকে বললেন, হ্যান্ডস আপ। সে ছুরি ফেলে দিয়ে দুহাত উপরে উঠালো এবং দেয়ালে সেটে গেল। কর্নেল অট্ট হাসিতে ফেটে পড়লেন। মন্দিরের ভেতর যেন পাঁচ পড়ার শব্দ। বললেন, কে বাবুরাম, কেমন জব্দ? সাবাস জয়ন্ত, ব্রাভো, এই তো চাই। বাইরে ধূপধাপ শব্দ শোনা গেল। পুলিশ অফিসার মিস্টার সিনহাকে আসতে দেখলাম, সঙ্গে কয়েকজন কনস্টেবল। তারা এই বাবুরামের দুই সেঙ্গাতের হাতে দড়ি এবং সেই দড়ি কোমরেও পরিয়ে টেনে আনছে। কর্নেল ডাকলেন, ভেতরে আসুন মিস্টার সিনহা, স্বয়ং বাবাজি ধরা পড়েছে। মিস্টার সিনহা ঢুকে দৃশ্যটা দেখে একচোট হাসলেন। দুজন কনস্টেবল বাবুরামকে হাতে হাত করে এঁটে দিল। মিস্টার সিনহা এবার উল্টানো শিবলিঙ্গ দেখে অবাক হয়ে বললেন, এ কি দৃশ্য? কর্নেল বললেন, হ্যাঁ, আসলে ওটা একটা সুড়ঙ্গ পথ, ওখান দিয়ে আমি এসেছি। মিস্টার সিনহা উঁকি মেরে দেখে বললেন, কি আশ্চর্য। কর্নেল বললেন, প্রপাতের একধারে দাঁড়িয়ে পাথরের আড়ালে একটা ফোকর আবিষ্কার করেছিলাম। ঢুকে দেখি এটাই সেই সুড়ঙ্গ পথ। ধাপে ধাপে কোদণ্ডদেবের মন্দিরে উঠে এসেছে। হ্যাঁ, আসল কথাটা বলা দরকার। ঘন্টারামই বলেছিল এই মন্দিরের তলায় নাকি একটা সুড়ঙ্গ পথ আছে। সেখানে তার মাস্তুতো ভাই দাগি ফিরারি আসামি এই বাবুরাম লুকিয়ে থাকে বলে তার ধারণা। কথা মতো আপনি দলবল নিয়ে এখানে না এসে পড়লে জয়ন্ত বেচারাও। ড্রেকে মেকে বললাম, বাগনক দিয়ে বাবুরামকে বাবলিয়ে ছাড়তাম না। কর্নেল হাসলেন, খুনের দায় পড়তে ডার্লিং। যাই হোক মিস্টার সিনহা, মন্দিরের তলা একটা কুঠুরিতে পান্ডেজির রাইফেল আর প্রচুর ডাকাতির মাল মজুদ রয়েছে। আসামিদের থানায় পাঠিয়ে দিন, জিনিসগুলো উদ্ধার করা দরকার। চলো ডার্লিং, খুব ধকল গেছে তোমার, এবার বাংলায় ফেরা যাক। বা রহস্য ফাঁস হলো, কিন্তু আলো রহস্য? তখন আমাকে নিচে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে,
ওখান থেকেই টর্চের আলো দেখাতো বাবুরাম। তখন ওর দলের লোকেরা ডাকাতি করা মাল নৌকোয় নিয়ে আসতো। আসলে কোদণ্ড মন্দিরের পেছনে আদিবাসী জেলেদের একটা বস্তি আছে। তারা প্রপাতের নিচের জলায় রাত বিরেতে জাল ফেলে মাছ ধরতে যেত। মানুষকে বাঘের ভয়ের চেয়ে পেটে খিরে নামক রাক্ষসের ভয় বেশি জয়ন্ত। বেচারারা এতই গরিব যে নৌকো কেনার সামর্থ্য নেই। তো ওরা মাছ ধরে পাহাড়ি পথে বসতিতে ফিরে গেলে তখন বাবুরাম আলোর সংকেত করত। বললাম, তাহলে পান্ডিজি পরে টের পেয়েছিলেন বাবুরাম ডাকুরির এই কীর্তি? তাই হ্যাঁ বলে হঠাৎ কর্নেল বাইনোকুলার চোখে তুললেন এবং ঝোপঝাড় ভেঙে অদৃশ্য হলেন। বুঝলাম, ওর অপেক্ষা করতে হবেই আমায়। তবে হামলার ভয়টা এখন আর নেই। অতএব এই সুন্দর পাথরটাতে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করায় আর কোনো বাধা নেই।